আধার ৩০। গল্পের নাম ভৌতিক রাতের ছায়া। ঘটনা ১। একবার এক জরুরি কাজে নানাকে শহরে যেতে হয়। গ্রামে ফিরতে ফিরতে রাত গড়ায়। তখন ঘড়ি ছিল না, বিধায় সময় ঠিক ঠাহর করা যায়নি। তবে চারপাশের নিস্তব্ধতা, আশপাশ থেকে ভেসে আসা কুকুর শেয়ালের ডাক, আর একটু পরপর বাতাসে ওঠা মৃদু শীতল গন্ধ, এসব কিছু যেন ইঙ্গিত দিচ্ছিল রাতের গভীরতার মাত্রার। গা ছমছমে পরিবেশ একদিক থেকে যেমন নিস্তব্ধতা, অপর দিক থেকে নানা ধরনের অদৃশ্য ভয় যেন আষ্টে পৃষ্ঠে গ্রামটিকে জড়িয়ে রেখেছিল। নানা একটা টর্চ লাইট হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর সামনে এগোতেই হঠাৎ পা যুগল থেমে যায় ওনার। তিনি যে পথ দিয়ে এগোচ্ছিলেন সে পথের এক পাশে ক্ষেত, অপর পাশে বিল। তিনি দেখতে পান ক্ষেতের কিনারা দিয়ে কেউ একজন হেঁটে ওনার দিকে এগিয়ে আসছে। প্রথমে কিছুটা অস্পষ্ট লাগলেও মুহূর্তের মাঝেই সে স্পষ্ট রূপে দর্শিত হয়। সাদা কাপড় দিয়ে মোড়ানো একজন দ্রুত গতিতে যেন নানার দিকে এগিয়ে আসছে। এরূপ দৃশ্য দেখে নানার আত্মা কেঁপে ওঠে। সমস্ত দেহ যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ লোকটার গায়ে যেভাবে সাদা কাপড় জড়ানো ছিল, এভাবে সাধারণত লাশের গায়ে কাফনের কাপড় জড়ানো থাকে। সেকেন্ডের মাঝে লোকটা একদম নানার মুখোমুখি এসে দাঁড়ায়। লোকটার মুখ ভালোভাবে দেখতেই ওনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সারা শরীর যেন ঝিমঝিম করে ওঠে, কারণ লোকটা ছিল নানার আপন চাচাতো ভাই এবং ১ সপ্তাহ আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। এমন অবস্থায় নানা কি করবে, কোন দিকে যাবে ভেবে কুল পাচ্ছিলেন না। সমস্ত দেহে জড়তা অনুভব হচ্ছিল। তিনি একবার ভাবলেন পাশ কাটিয়ে চলে যাবেন। তো সেই ভাবনা অনুযায়ী তিনি যখন পাশ কাটাতে যাবেন, তখনই সামনে দাঁড়ানো লোকটি ওনার এক হাত ধরে ফেলেন। তিনি প্রচুর ভয় পেয়ে জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন এবং এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে ক্ষেতের রাস্তা ধরেই দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে সামনে একটা মসজিদে গিয়ে ওঠেন তিনি। সেই রাতটা মসজিদেই কাটিয়ে সকালে বাড়ি পৌঁছান। নানার জীবনের একটি ভয়াবহ রাত ছিল সেটি। ঘটনা ২। এই ঘটনাটিও নানার সাথেই ঘটেছিল। আম্মু তখন খুব ছোট। এক রাতে বাজার থেকে নানা একা একা বাড়ির পথে আসছিলেন। কিছুটা পথ আসতেই ওনার মনে হলো পেছনে কেউ সমান তালে হেঁটে হেঁটে আসছে। তিনি তৎক্ষণাৎ পিছু ঘুরে তাকালেই কাউকেই দেখতে পান না। বলতে গেলে সে পথটা একদম ফাঁকাই ছিল। নানা ছাড়া দ্বিতীয় কোনো মানবের অস্তিত্ব ছিল না। নানা বিষয়টা তেমন আমলে না নিয়ে ফের হাঁটা শুরু করলেন। কিন্তু আবারও ভেসে আসা সেই পদধ্বনি। নানা ভয় পেয়ে তাড়াতাড়ি হাঁটতে থাকলেন। হঠাৎ পেছন থেকে কেউ জোরে সোরে ধাক্কা মারে, যার দরুন নানা রাস্তার ওপর ছিটিয়ে থাকা ইটের মাঝে ছিটকে পড়ে। হাত পায়ে বিভিন্ন স্থান থেকে চামড়া ছিঁড়ে রক্ত পড়তে থাকে। নানা তখন একদমে দোয়া দুরুদ পড়তে থাকলে পেছন থেকে ঘোড়ার মতো আওয়াজ করে কিছু একটা দ্রুত বেগে নানার পাশ কাটিয়ে যায়, যার দমকা হাওয়া এসে লাগে নানার গায়ে। ঘটনা ৩। গ্রামের এক অনুষ্ঠান উপলক্ষে আমরা সকলেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বাসায় থেকে গিয়েছিলেন আমার ছোট চাচা। অফিসে ওনার দরকারি কাজ থাকায় যেতে পারেননি। আমরা যেদিন গ্রামে যাই, এর একদিন পরই চাচা ফোন করে আমাদের যত দ্রুত সম্ভব বাসায় চলে আসতে বলেন, কারণ একদিন রাতের বেলায় ওনার সাথে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। অফিসের কাজ সেরে ওনার বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। বাসায় ফিরে গোসল সেরেই তিনি ঘুমানোর প্রস্তুতি নেন। বাইরে থেকে খেয়ে আসায় তেমন খাওয়ার ঝামেলা পোহাতে হয়নি।
তখন সম্ভবত রাত 3টা বাজে। ছোট চাচা ঘুমের মধ্যেই টের পেলেন বিছানায় অন্য কারো উপস্থিতি, এবং বিষয়টা বোধগম্য হতেই ওনার ঘুম ছুটে যায়। তিনি ধরফড়িয়ে উঠে বসেন এবং চারিদিকে দেখতে থাকেন। অন্ধকারের মাঝে তিনি যতটুকু দেখতে পেলেন তাতে বুঝলেন কেউ একজন ওনার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। এটা দেখতেই ভয়ে তিনি ঘামতে থাকেন। তিনি কিছু না বলে চুপচাপ শুয়ে পড়েন, কিন্তু মুহূর্তের মাঝেই কেউ যেন ওনার মুখে বালিশ চাপা দিয়ে ধরে। ছোট চাচা ছটফট করতে থাকে, বুকের মাঝে বিশাল কিছু ভর অনুভব করতে থাকেন। ওনার মনে হলো এই বুঝি দম ফুরিয়ে আসলো। এভাবে কিছুক্ষণ পর তিনি গায়ের সবটুকু জোর দিয়ে উঠে বসেন। ঘামে ওনার সারা শরীর ভিজে কাহিল হয়ে গিয়েছিল। তিনি পাশে তখন কাউকে আর দেখতে পাননি। তার পরদিনই সকালে তিনি ফোন করে আমাদের সব জানান এবং দ্রুত বাড়ি ফেরার তাগিদ দেন। সব শুনে আমরাও দেরি না করে সেদিনই বাসার উদ্দেশ্যে রওনা দেই।